করে ঘাটে কা সদা হয়েছে আর কি। কোনো দেরি করো না, এগুলো ক্ষেত্রে সবসময় ভোরে ভোরে জার্নি করো, নইলে কি অবস্থা দেখো। গাড়ি কোন গেল, গাড়ি পেয়ে গেছি। কি বাবা করবি নাকি? নমস্কার, আমি অনন্যা, আর অনন্যার ঝুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের দিকে রওনা হচ্ছি। এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা হরিদ্বারে কিভাবে পৌঁছালাম, কি করলাম, কেদার যাওয়ার জন্য রেজিস্ট্রেশন কি করে করলাম। যারা আগের পর্বটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি দেখে নিতে পারো। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ও একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা টুইস্ট, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি আমার সঙ্গে জুড়ে থেকো। তাহলে চলো, লেটস স্টার্ট। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক 4:45 আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা জিএমভিএনে যেহেতু আছি, ঠিক তার সামনেই গাড়িগুলো দাঁড়ায়, সেটা আমাদের খুব একটা ট্রাভেল হচ্ছে না। গাড়ি 5টায়, তো এখন 4:45 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। একদম অন্ধকার। चाबी वहाँ पे रख दिए, काउंटर पे रख दिए। हाँ काउंटर पे रख दिए। এই দেখো সকাল সকাল ঠিক জিএমভিএনের সামনে দেখো কত গাড়ি, সবই ওই কোনোটা উত্তরকাশী, কোনোটা গৌরীকুণ্ড, এক একটা জায়গায়। কোথায় আছে দেখলে পাপা? হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য দেবভূমি ট্রাভেলসের বাস আমরা অনলাইনে বুক করেছিলাম। জন প্রতি 1200 টাকা করে ভাড়া। কাউন্টার থেকে টিকিট কাটলে টিকিটের মূল্য 550। তবে পছন্দের সিটটি তুমি তখন নাও পেতে পারো। বাসগুলোর নামে লাক্সারি হলেও খুব একটা কমফোর্টেবল না, তাই বাসে চড়তে না চাইলে প্রাইভেট ট্যাক্সিতেও সোনপ্রয়াগ যেতে পারবে। ভাড়া ওই 5000 থেকে 8000-এর মধ্যেই ওঠানামা করে। সকাল সকাল এখানে রেনকোট বিক্রি হচ্ছে। ভাইয়া রেনকোট কিতনে কা হ্যায়? 50 রুপে। ওকে। বছরের যে সময় তুমি কেদারে যাও না কেন, যে জিনিসটা তোমার সবচেয়ে প্রয়োজন সেটি হলো রেনকোট বা পঞ্চু। হরিদ্বারে যেটির দাম 50 টাকা, সেটি গৌরীকুণ্ডে বা কেদারে 100 থেকে 120 টাকা হয়ে যায়। আমরা এখানে আমাদের সিটটাকে এক্সচেঞ্জ করলাম ওনাদের সঙ্গে। ওনারা দুজন কাপল, তাদের অসুবিধা হচ্ছে বসতে, সেজন্য আমরা দুজন এই সিটে চলে এলাম। এবার এটা আমাদের জন্য ভালো হয়নি। এই দেখো একদম দরজার সামনে পেয়েছি। পাঁচটা 10 বেজে গেছে, একজন আসেনি, যার জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে। 5:19 বাজে আমাদের গাড়ি রওনা হলো। আজ অন্ধকার থাকতেই যেহেতু বের হয়েছি, তাই রাস্তাতেই সূর্যোদয় দেখলাম। এই সময় একবার মনে হচ্ছিল সিটটা এক্সচেঞ্জ না করলেই ভালো হতো, কারণ ওপাশের জানলা দিয়েই যত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। তাই একসময় মনে হলো সকাল সকাল ঘাটে কা সদা হয়ে গেল। কিন্তু তারপরে যখন ধারী দেবীর মন্দির দেখলাম, তখন আমার সে ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে সময় লাগে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা। রাস্তায় যে বিশেষ জায়গাগুলো আমরা এক এক করে পার করব সেগুলো হলো ঋষিকেশ, দেবপ্রয়াগ, উত্তরাখণ্ডের শ্রীনগর, ধারী দেবী, রুদ্রপ্রয়াগ, অগস্ত্যমুনি, গুপ্তকাশী, ফাটা ইত্যাদি। যাদের হেলিকপ্টারে বুকিং রয়েছে তাদের গুপ্তকাশী, ফাটা কিংবা শেরশিতেই নেমে যেতে হবে, কারণ হেলিকপ্টারে কেদার যাওয়ার এই 3টেই পিক আপ পয়েন্ট।
আমরা এখন এসে পৌঁছেছি তিন ধারা। যখন তুমি হরিদ্বার থেকে রওনা হবে বাসগুলো এই তিন ধারা জায়গাটাতে দাঁড়ায় ব্রেকফাস্ট করবার জন্য। দেখো চারিদিকে অনেক দোকান রয়েছে, দেখাই তোমাদের। এ দেখো সব বাসগুলো পরপর এখানে এসেই দাঁড়িয়ে পড়ে। হরিদ্বার পার করার পর খাওয়ার অপশন কিছুটা হলেও কমতে শুরু করে। এখান থেকে একেবারে কেদার অবধি যে খাবারগুলো তোমার সঙ্গী হবে সেগুলো হলো আলুর পরোটা, রাজমা চাওয়াল আর ম্যাগি। যারা এসব খেতে একেবারে স্বচ্ছন্দ নও তারা কিন্তু অবশ্যই নিজের সাথে ড্রাই ফ্রুটস বা স্ন্যাক্স ক্যারি করো, কারণ এগুলো ছাড়া অন্য কোনো খাবার প্রায় পাওয়া যায় না বললেই চলে। তাই আমরাও এই অপশনগুলোর মধ্যে থেকেই খাবার অর্ডার করলাম এবং অসাধারণ অ্যাম্বিয়েন্স উপভোগ করতে করতে ব্রাঞ্চ সারলাম। আর এখান থেকে তোমরা ফ্রিতে ভিউও দেখতে পেয়ে যাবে। এই যে এখান থেকে ফ্রিতে ভিউ। আমাদের টোটাল খাওয়া যে আলু পরাঠা সবজি এটা 50 টাকা, ম্যাগি 50 টাকা, রাজমা চাওয়াল ছোলে ভটুরে এটা 120 টাকা, এটা থালি। আপাতত এটাই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ যা হলো। পাপা তুমি মন দিয়ে খেয়ে নাও। ব্রাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম দেবপ্রয়াগের দিকে। দেবপ্রয়াগ হলো উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের অন্তিম প্রয়াগ। এমনিতে তো গঙ্গা নদীর উৎসস্থল গোমুখ গ্লেশিয়ার, কিন্তু এই জলধারা গঙ্গা নামে পরিচিত হয় দেবপ্রয়াগ থেকেই। শীতকালে এলে এই কনফ্লুয়েন্সকে ভীষণ পরিষ্কার দেখা যায়। প্রয়াগ মানে তো তোমরা সকলেই জানো যে যেখানে দুই বা দুইয়ের বেশি নদী এক জায়গায় মিলিত হয় তাকেই বলা হয় প্রয়াগ। তো কেদার যাত্রার পথে দুখানা প্রয়াগ পড়ে, একটা দেবপ্রয়াগ আর একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ কেদারের বেশি কাছে। সেখানে কি হয়, মন্দাকিনী আর অলকানন্দা দুটি নদী একসঙ্গে হয়ে অলকানন্দা তৈরি হচ্ছে, যার জলরাশি আরও বাড়িয়ে নিয়ে সেই অলকানন্দা বয়ে চলে আসে এই দেবপ্রয়াগে। আর এই দেবপ্রয়াগে এসেই এই ভাগীরথীর সঙ্গে মিশছে। এই যে দেখো, এই যে ভাগীরথীর সঙ্গে মিশছে, এইখানে এসে তৈরি হচ্ছে তোমার মা গঙ্গা। যেই মা গঙ্গা গিয়ে হরকি প্যারিতে, মানে হরিদ্বারের হরকি প্যারি অর্থাৎ হচ্ছে ভগবান বিষ্ণুর চরণ, সেখানে পড়ছে। তো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এরপর অলকানন্দাকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম ধারী দেবী মন্দিরের দিকে। বাসে করে যাওয়ার জন্য এই মন্দিরে ঢুকে মায়ের দর্শন করা হলো না, তবে তোমরা যারা প্রাইভেট ট্যাক্সি নিয়ে আসবে তারা অবশ্যই মায়ের দর্শন করো। এখানে মায়ের শরীরের উপরিভাগ পূজিত হয় এবং কালীমঠের নিম্নভাগ। এই দুটি মন্দিরই ভীষণ জাগ্রত। উত্তরাখণ্ডের সকল মানুষ যে কোনো শুভ কাজের সূচনা এই মন্দিরে পুজো দিয়েই করে থাকে। যে নদীবক্ষের মাঝখানে একটি মন্দির দেখতে পাচ্ছ, সেটিই ধারী দেবীর মন্দির। এই মন্দিরের বিগ্রহটি কালো কোষ্ঠী পাথরের তৈরি। স্থানীয়দের বিশ্বাস বিগ্রহটি সকালে শিশুকন্যার মতো দেখায় এবং বেলা বাড়ার সাথে সাথে তার রূপ পরিবর্তন হয় এবং বেলা শেষে তা বৃদ্ধার রূপ নেয়। বিশ্বাসীদের বিশ্বাস আরও দৃঢ় হয় আরও কয়েকটি ঘটনার জন্য। 1882 সালে এখানকার রাজা প্রথমবার বিগ্রহটি সরানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গেই এক বিরাট ভূমিকম্প ও ল্যান্ডস্লাইড হয়েছিল।
আর রিসেন্ট পাস্টে অর্থাৎ 2013 খ্রিস্টাব্দে অলকানন্দা হাইডাল প্রজেক্ট করবার সময় আর একবার বিগ্রহটি সরানোর চেষ্টা হয়। আর বিগ্রহটি সরানোর 4 ঘন্টা পরেই কেদারনাথে সেই বিপর্যয় নেমে এসেছিল। তাই মন্দিরটি সরানোর আর কখনো কোনো প্রচেষ্টা আপাতত করা হয়নি। বলা হয় এই মন্দিরটি নাকি নদীবক্ষের মাঝখানে দাঁড়িয়ে উত্তরাখণ্ডের 4 ধামকে প্রোটেক্ট করে। এরপরে আমরা রুদ্রপ্রয়াগকে বাইপাস করে এগিয়ে চললাম। তার কারণ রুদ্রপ্রয়াগের কনফ্লুয়েন্স রাস্তা থেকে খুব একটা পরিষ্কার দেখা যায় না। যারা তোমরা রুদ্রপ্রয়াগে GMVN একদিন থাকবে তারা সেই হোটেল রুম থেকে পরিষ্কার কনফ্লুয়েন্স দেখতে পাবে। অন্যথা যারা প্রাইভেট গাড়িতে আসবে তারা একটু থেমে একবার প্রয়াগে ডুব লাগিয়েও আসতে পারবে। এখানে মোটামুটি বাসগুলো এসে দাঁড়িয়ে পড়ছে। নিচে হচ্ছে এই পার্কিং, নিচটাতে আমাদেরকে হেঁটে ওপরে যেতে হবে, তারপরে গিয়ে গৌরীকুণ্ডের জন্য চলো চলো রঞ্জন, হ্যাঁ তারপরে গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরতে পারবো। এই দেখো এইটা হচ্ছে পার্কিং, সীতাপুর পার্কিং। রাস্তায় ভীষণ জ্যাম থাকার দরুন সীতাপুরের আগে রামপুরের কাছে আমাদের গাড়ি থেমে যায় এবং সেখান থেকে সোনপ্রয়াগ প্রায় 2 কিলোমিটার। আমাদের কাছে হাঁটা ছাড়া আর অন্য পথ ছিল না। এমনিতেও কোনো 4 হুইলারই সীতাপুর পার্কিংয়ের থেকে আগে যেতে পারবে না, উত্তরাখণ্ডের পারমিট থাকলেও সে গাড়ি পারবে না। আমরা তাই হেঁটেই চললাম, দুপাই প্রধান ভরসা এখানে। এই হলো সোনপ্রয়াগ, ওই দিক থেকে আমরা এলাম, আর এই দিকে হলো গৌরীকুণ্ড। তোমাকে সোনপ্রয়াগে এসে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন। সেটা এখানেই হয়। যাদের কাছে অনলাইন রেজিস্ট্রেশন নেই তারা এখানে এসে অফলাইনেও রেজিস্ট্রেশন করে নিতে পারবে। লাগবে শুধুই আধার কার্ড। যারা সোনপ্রয়াগে থাকবে বলে ঠিক করছো তারা কিন্তু যেদিন কেদার যাবে সেদিনের রাত থাকতেই এই রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের লাইনে দাঁড়িয়ে পড়ো। তার কারণ এই কিউ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 কিলোমিটার অবধি লম্বা হয়ে যায়। আমরা ফেরার দিন সকাল 6:30টার সময় এই ভিডিওটি শ্যুট করেছিলাম। এটি দেখলেই তোমরা বুঝবে লাইন কত লম্বা হতে পারে। কোনো দেরি করো না, এগুলো ক্ষেত্রে সবসময় ভোরে ভোরে জার্নি করো, নইলে কি অবস্থা দেখো। জয় শ্রী কেদার। রেজিস্ট্রেশনের লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় তাহলেও অসুবিধে নেই, কারণ এখানে রয়েছে ভ্রাম্যমাণ ফ্রি টয়লেট যা তোমরা অনায়াসে ইউজ করতে পারো। সোনপ্রয়াগে রয়েছে প্রচুর হোটেল অপশন, তাই এখানকার হোটেল ট্যারিফ গৌরীকুণ্ডের তুলনায় অনেকটাই কম। ওই 1.5 থেকে 3 হাজারের মধ্যেই ভাড়া ওঠানামা করে। শুধু সমস্যা ওই একটাই, যেদিনে হেঁটে তোমরা কেদার যাবে সেদিনে প্রথমে রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের লাইন, তারপরে গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি ধরার লাইনে দাঁড়াতে হবে, যেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমরা দেরি করে এসেছি বলে সেই রকম লাইনে পড়তে হলো না, খুব সহজেই গাড়ি পেয়ে গেলাম। সোনপ্রয়াগ থেকে 1-1.5 কিলোমিটার দূরে রয়েছে পুল, সেখান থেকে গাড়ি পাবে গৌরীকুণ্ডের। গাড়ি পেয়ে গেছি। ড্রাইভার সমেত 10 জন যাত্রী বোঝায় বোলেরো চলল গৌরীকুণ্ডের দিকে। মোটামুটি 5 কিলোমিটার পথ, জনপ্রতি ভাড়া 50 টাকা। আজ আমাদের সঙ্গী 6 মাসের একটি বাচ্চা, সেও কিনা কেদার যাচ্ছে। কিন্তু গৌরীকুণ্ড পৌঁছানোর 1 কিলোমিটার আগেই আবার হাঁটা শুরু করতে হলো, তার কারণ আবার জ্যাম। আর জ্যাম আমাদের কিছুতেই পিছু ছাড়ছিল না।
গৌরীকুণ্ডে হোটেল সংখ্যা খুব কম। GMVN এর রুম পেতে গেলে তোমাকে বেশ কিছুদিন আগে থেকেই রুম বুক করতে হবে। আমাদের বুকিং ছিল NK রেসিডেন্সিতে, যা আমরা booking.com থেকে বুক করেছিলাম। রুমগুলোতে সাধারণ অ্যামিনিটিস প্রায় সবই রয়েছে, শুধু একটাই প্রবলেম, এখানকার সব হোটেলগুলোরই রিসেপশনগুলো রাস্তা থেকে প্রায় 20-25 ফিট উপরে, আর রুমগুলো তো আরও উপরে। প্রতিটি হোটেলেই রয়েছে ক্লোকরুম, যেখানে তুমি 100 টাকার বিনিময়ে একটি লাগেজ 24 ঘন্টার জন্য সুরক্ষিত রাখতে পারবে। যারা গৌরীকুণ্ড থাকবে না তারাও কিন্তু এই ক্লোকরুম ভাড়া নিতে পারবে। হোটেল ছাড়াও রয়েছে ডমস, যেখানে 1000 থেকে 1500 টাকায় একজনের থাকার ব্যবস্থা অনায়াসে হয়ে যায়। হোটেল কম থাকায় সোনপ্রয়াগের চেয়ে হোটেল ভাড়া এখানে একটু বেশি। পিক সিজন অর্থাৎ মে-জুন মাসে এখানকার হোটেল ভাড়া প্রায় 4 থেকে 5000 টাকা হয়, এবং শোল্ডার সিজন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরে সেই হোটেল রুমগুলোই 2500 থেকে 3000 টাকায় পাওয়া যায়। আমাদের হোটেলের সামনে দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী, আর তার পাশেই রয়েছে গৌরীকুণ্ড। আমরা হোটেলে এসে জিনিসপত্র রাখলাম, রেখে ভাবলাম একটু আগে কুণ্ডে ঘুরে যাই, কারণ আবার কখন সন্ধে হয়ে যাবে। তাই তাড়াতাড়ি রোদ থাকতে থাকতে, আজকে খুব সুন্দর রোদও উঠেছে, ওয়েদার তো খুব সুন্দর। चेतावनी की नदी के वहाँ तीव्र है, कृपया नदी में प्रवेश ना करें। ভালো লাগছে, এই দেখো এইসব ডলি, এগুলো কত ডলি, এই দেখো এগুলো ডলি। মন্দির চত্বরে ঢুকেই ডান হাতে রয়েছে মাতা গৌরীর মন্দির। এখানেই নাকি মাতা গৌরী দেবাদিদেব মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন এবং এখানকার কুণ্ডেই স্নান করেছিলেন। তাই এই কুণ্ডের জলকে হিন্দু শাস্ত্রে পবিত্র মানা হয়। কেদার মন্দিরের কপাট খোলার আগে ও কপাট বন্ধের পর যখন বাবা কেদারকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই মন্দিরে বাবা এক রাত্রি যাপন করেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই বিগ্রহটি দেখাতে পারলাম না। শুধুই শাস্ত্র মতে নয়, এই তপ্তকুণ্ডে স্নান করার পেছনে একটি বৈজ্ঞানিক তত্ত্বও রয়েছে। যারা পদব্রজে কেদার যাবে এবং আসবে, তাদের মাসল ফ্লেক্সিবিলিটি এবং মাসল রিল্যাক্সেশনের জন্য এই তপ্তকুণ্ডে স্নান যথেষ্ট বেনিফিশিয়ারি। এই সেই তপ্তকুণ্ড, এই কুণ্ডে গৌরীমাতা স্নান করেছিলেন, তাই এই কুণ্ডের নাম গৌরীকুণ্ড। এই দেখো সবাই স্নান করছে। বাবা করলি নাকি? আপাতত এই তপ্তকুণ্ডে স্নান না করলেও হাত পা ও মাথা ভিজিয়ে এই কর্মসাধনের চেষ্টা করলাম। এরপর চপল চিকন মন্দাকিনীর ধবধবে সাদা ও কনকনে ঠান্ডা জলের মজা নিয়ে হোটেলে ফিরে এলাম। কালই যে ডি-ডে, তার প্রস্তুতিও তো নিতে হবে নাকি। তাই রাতেই ক্লোকরুমে ট্রলি দুখানা জমা দিয়ে আমরা পাড়ি দিলাম ক্ষণিকের জন্য এক সুখনিদ্রার দেশে। এতক্ষণ তোমরা দেখছিলে কেদারনাথ সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা হরিদ্বার থেকে পৌঁছে গিয়েছি গৌরীকুণ্ডে। তো এই পর্বটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে বন্ধুদের গ্রুপে শেয়ারও করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।
সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল আইকনটিও অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নতুন পোস্ট করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পর্বের শুরুতে আমি বলেছিলাম না, পর্বের শেষে তোমাদের জন্য একটি টুইস্ট আছে। সেই টুইস্টটি হলো এই ভিডিও সংক্রান্ত, অর্থাৎ আমার এই পর্ব সংক্রান্ত আমার একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, আমার এই পর্বের যাত্রাপথে আমি এমন কোন বিশেষ মন্দিরটি দেখেছি যার সাথে 2013-র কেদারনাথের বিপর্যয়ের একটি যোগসূত্র রয়েছে। প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সামনের পর্বে। তো উত্তরটি যদিও ভিডিওর মধ্যেই রয়েছে, তোমরা ভিডিও থেকে খুঁজে আমায় কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।